আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থী এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। এই কোভিড-19 এর এই করোনার সময় আমাদের এই প্রেক্ষাপটে আমরা অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সেই সুবাদে আমি আমার সাবজেক্টিভ যে বিষয়গুলো রয়েছে সেটাও আমি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছুটা উপস্থাপন করতে চাই। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সাইফুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে যে টপিকসটি আলোচনা করব সেটি পৌরনীতি ও সুশাসন এর প্রথম পত্রের 9ম অধ্যায় জনসেবা ও আমলাতন্ত্র নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই এই টপিকসটির উপর অনেকগুলো ক্লাসই আমার পেয়েছো। তারপরেও এটা দিয়ে শুরু করলাম যেহেতু আজকে এটা প্রথম অনলাইন ক্লাস। তো সেই সুবাদে আমি তোমাদের জন্য ছোট্ট করে এই বিষয়টি তুলে ধরব। প্রথমে আমরা আসি জনসেবা ও আমলাতন্ত্র এই শব্দ দুটোতে। জনসেবা বলতেই আমরা জনগণের সেবাকে বুঝি, আর আমলাতন্ত্র হচ্ছে মূলত আমলা শব্দের একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে সেবা করা বা সেবক। এই সেবকের মানসিকতা থেকেই মূলত আমলাতন্ত্রের সৃষ্টি, যেখানে সাধারণ জনগণ তাদের কর্মকাণ্ড তাদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো সাধারণত সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তা তাদের দ্বারা কি হয়, পরিচালিত হয়। আর এই পরিচালিত হওয়ার ক্ষেত্রে যে ব্যক্তিগণ দায়িত্ব পালন করে থাকেন তারাই মূলত আমলা, আর তারা যে সংগঠনের ভিত্তিতে পরিচালিত হয় তাদেরকেই আমলাতন্ত্র বলা হয়, বা সেই সংগঠনকে বলা হয় আমলাতন্ত্র। এই আমলারা যারা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে জড়িত তারা আমাদের সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারকও বটে। তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ এবং তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার মধ্য দিয়ে সাধারণ জনগণের সেবা দিয়ে থাকে। এই আমলারা আসলে মূলত তাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিভাবে আমরা বুঝবো যে তারা আমলা, বা তাদের কর্মকাণ্ডগুলো দিয়ে আমরা তাদেরকে বুঝতে পারবো। সেই কর্মকাণ্ডগুলোর বা তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে ছোট করে একটু আলোচনা করতে চাই। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে দক্ষতা। একজন আমলা অবশ্যই তার কর্মক্ষেত্রে দক্ষতার যে পরিচয় সেটি দিয়ে থাকেন এবং তার কর্মদক্ষতার কারণেই তিনি তার কর্মকাণ্ডের দ্বারা সাধারণ জনগণকে বিভিন্নভাবে সেবা দিয়ে থাকেন। দক্ষ করে গড়ে তোলার জন্য তাই সরকার তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন আমলা যখন দক্ষ হয়ে ওঠে তখন তার সংগঠনকে সে দক্ষতার সাথে পরিচালনা করে এবং জনগণ তা থেকে উপকৃত হয়। দ্বিতীয়ত হচ্ছে সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। আমলাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট কর্মক্ষেত্র। তারা এই কর্মক্ষেত্রের মধ্য দিয়ে নিজেদের যে কর্মক্ষেত্রটি সেটি সুনির্দিষ্ট হওয়ার কারণে তারা সেই বিষয়ে অধিকতর দক্ষতা এবং তাদের কর্মদক্ষতার মাধ্যমে সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলি পূরণ করার চেষ্টা করে থাকে। পাশাপাশি এই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে পদসোপান নীতি বা পদসোপান ভিত্তিক যে শাসন ব্যবস্থা সেটা পরিচালিত করে। এটি হচ্ছে আমলাতন্ত্রের তৃতীয় ধাপ বা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যের মধ্য দিয়ে একজন কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার যে কর্মকর্তা যে নির্দেশনা দেন বা উচ্চ পদস্থ কর্মকর্তা যে নির্দেশনা দেন সেটি অধস্তন কর্মকর্তারা পালন করবেন। এই চেইন অফ কমান্ড বা পদসোপান ভিত্তিক শাসন ব্যবস্থা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত হয়। এরপরে হচ্ছে আমলারা হচ্ছে নিরপেক্ষ। তারা সরকারের ঊর্ধ্বে ওঠে সরকারের কর্মকাণ্ড পরিচালনা করার যে প্রেক্ষাপট সেটি তারা পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তারা সরকার যিনি হোক বা যারাই সরকার গঠন করুক না কেন, এই কর্মকর্তাগণ তাদের কার্যক্রমের দ্বারা নিরপেক্ষতার মাধ্যমে সাধারণ জনগণের কল্যাণের জন্য সবসময় নিবেদিত হয়। এবং এই কর্মকর্তাদের বা এই আমলাদের আরো একটি বড় যে বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে তাদের নিয়োগ এবং পদোন্নতি। এটি পুরোপুরি সাংবিধানিক ভাবে তাদেরকে নিয়োগ প্রদান করা হয় এবং তাদের নীতিগত বিষয় পদোন্নতি সামগ্রিকভাবেই এটা সংসদ কর্তৃক নির্ধারিত এবং সংসদ কর্তৃক নির্ধারিত সরকার কর্তৃক পরিচালিত হওয়ার ফলে তাদের একটা এই আমলাদের একটা স্থায়িত্ব লক্ষ্য করা যায়। পাশাপাশি আমলাদের আরো একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আনুষ্ঠানিকতা, অর্থাৎ তারা নিয়মতান্ত্রিকতাকে
মানে ব্যাপকভাবে অনুসরণ করে এবং এই নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকার ফলেই অনেক সময় আমাদের এই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি বিচ্যুতিও লক্ষ্য করা যায়, যাকে আমরা বলি লাল ফিতার দৌরাত্ম্য। আমাদের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। এই স্থায়িত্ব বলতে এখানে আমাদের সুনির্দিষ্ট একটি বয়সসীমা থাকে এবং সুনির্দিষ্ট একটা বয়সসীমা পর্যন্ত তারা কর্মক্ষেত্রে নিযুক্ত থাকেন। এই নিযুক্ত থাকার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, আর এই বৈশিষ্ট্যগুলোর দ্বারাই মূলত আমলাদেরকে আমরা চিহ্নিত করতে পারি। এবার আমরা যে দ্বিতীয় টপিকসে আসব, সে বিষয়টি হচ্ছে আমলাদের কার্যাবলী। মূলত এই কার্যাবলীর দ্বারাই একজন আমলা তার কর্মদক্ষতা, চাঞ্চল্যের মাধ্যমে বা তার কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে কি করতে পারেন, উপস্থাপন করতে পারেন। এই আমলাদের সবচেয়ে বড় কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই আমলারা আইনের যে কার্যক্রমগুলো বা যে আইনগুলো তৈরি করা হয় সেই আইনগুলো তার মাঠ পর্যায়ে কার্যকর করার বড় ভূমিকাটি পালন করে থাকেন এই প্রশাসনিক কর্মকর্তারা। সরকারের এই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা, নীতি নির্ধারণ করা, সরকারকে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ প্রদান সহ সামগ্রিক কর্মকাণ্ড করে থাকে এই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলাগণ। তাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা সরকার এবং সরকারের পাশাপাশি জনগণকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। পাশাপাশি সরকারের উচ্চপদস্থ সিদ্ধান্ত অর্থাৎ নীতি নির্ধারণের ক্ষেত্রেও এই আমলারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিচার সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যাবলীও সম্পাদন করে থাকে। পাশাপাশি আমলাদের প্রশাসনিক বা দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দপ্তর তাদের যে দৈনিক কার্যাবলী সম্পাদন করার প্রয়োজন সেগুলো যথারীতি করে থাকে। পাশাপাশি সরকারের বিভিন্ন যে সরকারের নিকট জনগণের যে চাওয়া পাওয়াগুলো আছে বা বিভিন্ন দাবি দেওয়া আছে, এগুলো সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে এই আমলারা। অর্থাৎ আমলারা হচ্ছে সরকারের সাথে জনগণের একটা সেতু বন্ধনের সবচেয়ে বড় উপায়। পাশাপাশি সরকারকে বিভিন্ন ধরনের তথ্য প্রদানের মাধ্যমে সরকারের মন্ত্রী পরিষদ সহ তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে এই আমলারা। মন্ত্রী পরিষদকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, তাদের পেশাগত এবং নৈতিক মূল্যবোধের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার দ্বারা জনগণের সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে এই আমলাগণ। তথাপিও এই আমলারা এই কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে যখন সাধারণ জনগণের উপকার সাধন করে থাকে এবং জনগণের উপকার সাধনের মধ্য দিয়ে যখন তাদের কর্মকাণ্ডগুলো ফুটে ওঠে, তখন তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে বিষয়টি ফুটে ওঠেছে সেটাই হচ্ছে জনসেবা। আর এই জনসেবা প্রদানের লক্ষ্যে বা প্রদান করার ক্ষেত্রে যখন আমলারা খুব বেশি নিয়মতান্ত্রিক হয় এবং আনুষ্ঠানিক হয়, এই আনুষ্ঠানিকতার ফলশ্রুতিতে আমরা দেখা যায় যে এই নিয়মতান্ত্রিকতাকে অন্ধভাবে অনুসরণ করার কারণে অনেক কর্মকর্তা কর্মচারীগণ নিজেদের কর্মদক্ষতা বা কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয় বা জনদুর্ভোগের সৃষ্টি হয়। এই কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আমাদের এই দুর্ভোগটাকে বা জনগণের এই দুর্ভোগটাকেই বলা হয় লাল ফিতা দৌরাত্ম্য বা রেড ট্রপিজম, যেটা সপ্তদশ শতাব্দীতে বেশ প্রচলিত ছিল। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে লাল ফিতা দৌরাত্ম্য মানেই সরকারের কর্মকাণ্ডগুলোকে লাল ফিতা দিয়ে ফাইল আকারে বেঁধে রাখা। আসলে বেঁধে রাখা নয়, এই ফাইল আকারে এই কার্যক্রমগুলো পরিচালনার ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা হয়, অন্ধভাবে অনুসরণ করার ফলে যে সময় ক্ষেপণ হয়, এতে করে জনদুর্ভোগের সৃষ্টি হয়। আর এই জনদুর্ভোগের সৃষ্টিটাকেই মূলত আমরা বলবো লাল ফিতার দৌরাত্ম্য। তো এই চ্যাপ্টার থেকে বা এই অংশ থেকে আমাদের 3-4টা অংশ রয়েছে, অর্থাৎ আমলাদেরকে আমরা কিভাবে চিনবো, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো কি কি, পাশাপাশি তাদের কার্যাবলীগুলো কি কি। কার্যাবলীগুলো যদি ভালো হয় তাহলে সেখানে জনগণের সেবার মান ত্বরান্বিত হয়, আর সেবাটা যদি বেশ কার্যকরী হয় তাহলে সেখানে জনসেবা ঘটে। আর সেবার ক্ষেত্রে যে নিয়মতান্ত্রিকতা বা অন্ধভাবে অনুসরণের ক্ষেত্রে যে ভোগান্তির সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি লাল ফিতার দৌরাত্ম্য। পাশাপাশি এই লাল ফিতার দৌরাত্ম্য থাকার কারণে আমাদের আমলারা অনেক সময় নিয়মতান্ত্রিকতাকে অন্ধভাবে অনুসরণ করে। এই অনুসরণ করার মধ্য দিয়ে আমলাদের যে বিপরীত চিত্রটি ফুটে ওঠে, অর্থাৎ যে ধরনের সমস্যার চিত্রটি ফুটে ওঠে, সেই সমস্যাগুলোর কারণে জনসেবার পরিবর্তে জনভোগান্তির সৃষ্টি হয়। তখন অনেক সময় আমলারা প্রভূতে পরিণত হয়। তো এই 3-4টা অংশ থেকে আমাদের প্রশ্নের যে বিষয়গুলো আসতে পারে যে লাল ফিতা দৌরাত্ম্য বলতে কি বোঝায়, আমলারা জনগণের সেবক না প্রভু উল্লেখ করো। পাশাপাশি আমরা কাকে চিহ্নিত করব বা কাদেরকে চিহ্নিত করব, আমলা কিভাবে চিনব, অর্থাৎ আমলাদের বৈশিষ্ট্যগুলো কি কি, আর আমলাদের কার্যাবলীর দ্বারা তারা সেবক না প্রভু, এই প্রশ্নগুলোই মূলত এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে। আশা করি এই আলোচনা থেকে তোমরা এই অংশগুলো সুন্দরভাবে নিতে পারবে। আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নাও, পাশাপাশি
কোন বিষয়টিতে তোমাদের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তোমাদের কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিলে ভালো হয়, সেই বিষয়টিও আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবে। আমি নেক্সট ক্লাসে হয়তোবা তোমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়ার বিষয়গুলোর উপরই ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, কোভিড-19 থেকে মুক্ত থাকার সাথে সবাই ঘরে থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।